প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা অণুজীব অধ্যায় থেকে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি দুই ধরনের হয়, অর্থাৎ একটা হলো লাইটিক চক্রের মাধ্যমে আর একটা হলো লাইসোজেনিক চক্রের মাধ্যমে। তো আমরা আজকে আলোচনা করব হলো লাইটিক চক্র নিয়ে। দেখো, লাইটিক চক্র কাদের ঘটে? টি সিরিজভুক্ত যে সমস্ত ভাইরাসরা আছে, অর্থাৎ T2, T4 এবং T6, এই ধরনের টি সিরিজভুক্ত যে সমস্ত ভাইরাস আছে তারা লাইটিক চক্র সম্পন্ন করে। এ ধরনের ভাইরাসকে আমরা বলে থাকি ব্যাকটেরিওফাজ ভাইরাস, অর্থাৎ যে সমস্ত ভাইরাসরা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে বলা হয়েছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। আর লাইসোজেনিক চক্র সম্পন্ন করে হলো ল্যামডা ফাজ ভাইরাসের, ল্যামডা সিরিজভুক্ত ভাইরাসরা লাইসোজেনিক চক্র সম্পন্ন করে। তাহলে আমাদের আজকের আলোচনা হলো লাইটিক চক্র। চলো দেখা যাক লাইটিক চক্র নিয়ে আমাদের আজকের কি আলোচনা রয়েছে। লাইটিক চক্রকে আমরা কি নামে ডেকে থাকি? একটা হলো বিগলনকারী চক্র বা ভিরুলেন্ট চক্র। বিগলনকারী চক্র বলতে এখানে এই টি সিরিজভুক্ত ভাইরাসরা যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, অর্থাৎ ইশেরিশিয়া কোলাই নামক যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, এই ব্যাকটেরিয়াটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে নিজের আত্মপ্রকাশ করে বলে এটাকে বলা হয়েছে বিগলনকারী চক্র বা ভিরুলেন্ট চক্র। অর্থাৎ এদের আক্রমণের তীব্রতা আছে, আক্রমণের ক্ষমতা অত্যন্ত তীব্র, এই কারণে এদেরকে বলা হয়েছে ভিরুলেন্ট চক্র। দেখো, এক্ষেত্রে ভাইরাস হলো T2 ব্যাকটেরিওফাজ এবং যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, অর্থাৎ পোষক ব্যাকটেরিয়া, অর্থাৎ হোস্ট ব্যাকটেরিয়া, সেটা হলো কিন্তু ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়া। মাত্র 30 মিনিটে 300টি নতুনভাবে ব্যাকটেরিওফাজ তারা তৈরি করতে পারে। এই লাইটিক চক্রকে বর্ণনার সুবিধার জন্য আমরা 5টি ধাপে আমরা এটাকে বর্ণনা করা হয়েছে। 5টি ধাপ। প্রথম ধাপ হলো সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন। আমরা প্রথম ধাপটা দেখে আসি। এই ধাপে আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা হলো ইশেরিশিয়া কোলাই নামক একটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা তার নিজস্ব ডিএনএ আছে। এরকম একটি ব্যাকটেরিয়াকে এই T2 ব্যাকটেরিওফাজ, অর্থাৎ টি সিরিজভুক্ত একটি ভাইরাস, সেটা হলো T2 ব্যাকটেরিওফাজ। সেই T2 ব্যাকটেরিওফাজ ভাইরাসটি এবার কিন্তু এই ইশেরিশিয়া কোলাইকে আক্রমণ করবে। আমরা জানি ভাইরাস কিন্তু জীবন্ত কোষের বাইরে মৃত অবস্থায় বা জড় অবস্থায় থাকে। এক্ষেত্রে কোনো বাহকের মাধ্যমে T2 ব্যাকটেরিওফাজটা যখন ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়ার প্রাচীরের এসে সংযুক্ত হয়, আমরা জানি যে প্রত্যেকটা কিন্তু ভাইরাস যেখানে সংযুক্ত হয় সেখানে তার একটা নিজস্ব রিসেপ্টর সাইট থাকে। তো এই যে রিসেপ্টর সাইটটা দেখতে পাচ্ছি আমরা ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়া, এই রিসেপ্টর সাইটের সাথে এই T2 ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াটি, T2 ব্যাকটেরিওফাজ ভাইরাসটি এই ব্যাকটেরিয়া রিসেপ্টর সাইটে এসে সংযুক্ত হয়েছে। তো এই সংযুক্ত হওয়াকে বলা হয়েছে সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন। এর পরের ধাপে আমরা আসি। পরের ধাপে আছে ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ। এবার সংযুক্ত হওয়ার পরে দেখো এই ভাইরাসটি ব্যাকটেরিয়া প্রাচীরের গায়ের সাথে সংযুক্ত হয়ে গেছে। একেবারে আগে একটু দূরে ছিল, এখন এর গায়ের সাথে সংযুক্ত হয়েছে। সংযুক্ত হওয়ার পরে এই ভাইরাস থেকে যে বিশেষ এনজাইম থাকে, এনজাইমের নাম কি? লাইসোজাইম এনজাইম। লাইসোজাইম এনজাইমের প্রভাবে এই ব্যাকটেরিয়া প্রাচীরটা গলায় ফেলে। আমরা জানি ব্যাকটেরিয়া প্রাচীরে থাকে কিন্তু পেপটিডোগ্লাইকান, এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যাকটেরিয়া প্রাচীরে থাকে। সেই ব্যাকটেরিয়া প্রাচীরকে বিগলন করে দিয়েছে হলো লাইসোজাইম এনজাইম। এবং বিগলন করার পরে এই যে ভাইরাসটির নিচে যে স্পাইক ছিল, এই স্পাইকটা ভিতরে প্রবেশ করে দিয়েছে এবং ড্রিলিং করেছে। এই ধরনের প্রক্রিয়াকে আমরা ড্রিলিং বলে অভিহিত করা হয়। তোমরা আজমল স্যারের বইয়ে দেখলে ড্রিলিং শব্দটি পাবে। তবে ড্রিলিং করার পরে এখান থেকে কিন্তু একটা ছিদ্র তৈরি হয়েছে। এই ছিদ্র পথ দিয়ে এই ভাইরাসটির নিজস্ব যে ডিএনএটা, সেটা কিন্তু ব্যাকটেরিয়ার কোষের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। তাহলে ব্যাকটেরিয়ার কোষে এখন কিন্তু দুইটা ডিএনএ, একটা হলো ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ, যেটা ব্যাকটেরিয়াল ডিএনএ, আর এটা হলো ভাইরাল ডিএনএ, অর্থাৎ ভাইরাস থেকে যে ডিএনএটা এসেছে সেটা হলো ভাইরাল ডিএনএ, বা এটাকে আমরা বলতে পারি ফাজ ডিএনএ, অর্থাৎ ফাজ ভাইরাস থেকে এসেছে। এর পরের ধাপে যে এসে কী হচ্ছে দেখি। এর পরের ধাপে হচ্ছে অনুলিপন হয়েছে, অর্থাৎ রেপ্লিকেশান হয়েছে। এখানে যে ফার্স্ট যে ডিএনএটা ছিল, ডিএনএ রেপ্লিকেশান হচ্ছে। দেখো, এই ডিএনএর প্রভাবে এই ব্যাকটেরিয়ার যে নিজস্ব ডিএনএটা ছিল, সেই ডিএনএটা কিন্তু এখন নষ্ট হওয়ার পথে, অর্থাৎ লুপ্ত হওয়ার পথে কিন্তু শুরু হয়ে গেছে। এই ব্যাকটেরিয়ার যে নিজস্ব যে এনজাইমগুলো ছিল, অর্থাৎ পলিমারেজ এনজাইমের প্রভাবে এই ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ থেকে তার নিজস্ব জিনগুলো নিয়ে তার কিন্তু বিভিন্ন অঙ্গ তৈরি করা, বংশবিস্তার করা, এগুলো কাজ করতো। এখন সেই পলিমারেজ এনজাইমকে আকৃষ্ট করেছে কিন্তু আমাদের ফার্স্ট ডিএনএ। ফার্স্ট ডিএনএ সেই পলিমারেজ এনজাইমকে আকৃষ্ট করে তার মতো অনেকগুলা কিন্তু এখানে ডিএনএ তৈরি করেছে।
আর এর প্রভাবে ব্যাকটেরিয়ার যে নিজস্ব ডিএনএটা ছিল সেই ডিএনএ কিন্তু এখন লুপ্ত প্রায় ব্যাকটেরিয়াল ডিএনএ। আমরা সহজেই বুঝতে পেরেছি ব্যাকটেরিয়াল ডিএনএটা কিন্তু ধ্বংস হওয়ার পথে। তাহলে এই কাজটি করার জন্য যে এনজাইম কাজ করেছে তার নাম হলো পলিমারেজ এনজাইম। পরের ধাপটা থেকে আসে, এটা আমাদের ধাপ 3কে আমরা 2 ভাগে ভাগ করেছি বর্ণনার সুবিধার জন্য। প্রথমটা ডিএনএ দেখেছি, তারপর একটা ডিএনএ কিন্তু রেপ্লিকেটেড হয়েছে। এরপরে ধাপ 4-এ এসে দেখি, ধাপ 4 আমাদের কি বলছে, বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া। অর্থাৎ এখানে কি হয়েছে, এই যে আমরা ডিএনএটা দেখলাম, ডিএনএতে যে অনেকগুলো জিন থাকে তারপরে মিনিমাম 50টা জিন কিন্তু এখানে সক্রিয় হয়েছে। অর্থাৎ ফার্স্ট ডিএনএ থেকে 50টার মতো জিন সক্রিয় হয়ে, অর্থাৎ যে অংশগুলো ফার্স্ট ভাইরাস তার বাইরে রেখে এসেছিল, কি কি অংশ রেখে এসেছিল আমরা যদি আগে থেকে এটা জেনেছি, যেদিন আমরা T2 ব্যাকটেরিওফাজ সম্পর্কে বিস্তারিত পড়েছিলাম, এখানে দেখেছি যে এখানে কি করেছে ব্যাকটেরিয়া, ভাইরাসটি তার মাথা রেখে এসেছে, তারপরে তার কলার রেখে এসেছে, তারপর লেজ রেখে এসেছে, স্পর্শক তন্তু, স্পাইক, বেস প্লেট, এগুলো সব রেখে এসেছে। এখন প্রত্যেকটা 50টা জিন তারা ছোট ছোট কোট প্রোটিন তৈরি করে তার বাইরে যে রেখে আসা দেহাংশগুলো কিন্তু এখানে তৈরি করেছে। এবং এই ধাপের শেষের দিকে প্রত্যেকটা দেহাংশ কিন্তু একত্রিত করেছে। প্রত্যেকটা দেহাংশ একত্রিত করে দেখো অনেকগুলো আমাদের ব্যাকটেরিওফাজ তৈরি হয়েছে। তাহলে প্রত্যেকটা দেহাংশ একত্রিত করেছে, যেমন মাথার মধ্যে কি দিয়েছে, ডিএনএ দিয়েছে, তারপরে কলার দিয়েছে, তারপরে হলো লম্বা লেজ দিয়েছে, বেস প্লেট দিয়েছে, স্পর্শক তন্তু দিয়েছে, স্পাইক দিয়েছে, এগুলো সব একটার সাথে একটা সংযুক্ত করে একটা নতুন করে তারা T2 ব্যাকটেরিওফাজ ছোট ছোট ভাইরাস তৈরি হয়েছে, অপত্য ভাইরাস তৈরি হয়েছে, আমরা এমনটি বলতে পারি। এই যে ছোট ছোট ভাইরাসগুলো এমন কতগুলো হতে পারে, 30 মিনিটে প্রায় 300টি নতুন ভাইরাস তৈরি হয়েছে। এবার কি করেছে তারা, আবারও তারা লাইসোজাইম এনজাইমকে কাজে লাগিয়ে ব্যাকটেরিয়ার যে প্রাচীর ছিল, পেপটিডোগ্লাইকানের যে প্রাচীর ছিল, সেই পেপটিডোগ্লাইকানের প্রাচীরটাকে একেবারে সম্পূর্ণরূপে বিদীর্ণ করে, অর্থাৎ লাইসিস ঘটিয়ে সমস্ত নতুন যে ভিরিয়ন, অর্থাৎ সংক্রমণ ক্ষমতা সম্পন্ন নতুন যে ভাইরাস কণা, সেই ভিরিয়ন কণাগুলো বাইরে মুক্ত হয়ে গেছে। এবার কিন্তু সে অনেকগুলো ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারবে। তাহলে কতগুলো তৈরি হয়েছে, 30 মিনিটে 300টি। টোটাল এই চক্র সম্পন্ন করতে সময় লেগেছে 30 থেকে 40 মিনিট সময় লেগেছে এই চক্রটা সম্পন্ন করতে। তাহলে যে সময় এই যে T2 ব্যাকটেরিওফাজ ইশেরিশিয়া কোলাইকে আক্রমণ করেছিল আর যে সময় সে বাইরে বেরিয়ে আসলো, এর মধ্যবর্তী যে সময়কালটা, এই সময়কালকে আমরা বলে থাকি ইক্লিপস কাল। অর্থাৎ আক্রমণ থেকে নতুন ভাইরাস সৃষ্টির মধ্যবর্তী সময়কালকে বলা হয়েছে ইক্লিপস কাল। তো আমরা এই ছিল আমাদের আজকের লাইটিক চক্র। আর এই পর্যন্ত আশা রাখি সবাইকে ধন্যবাদ।